প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2024-25 সেশনের বাংলা প্রশ্নগুলো সমাধান করব। ঠিক আছে? তো এখানে প্রথম যে প্রশ্নটা আসছে এটা জিজ্ঞাসা করছে হচ্ছে সাহিত্য পাঠ শব্দটি কোন সমাসযোগে গঠিত? এটার অ্যান্সার হবে কর্মধারয় সমাস। কেন কর্মধারয় সমাস এটার ব্যাখ্যাটা আমরা একটু যাই। এখানে দেখো, আমরা যদি এক্সপ্লেনেশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যে সাহিত্য পাঠ হলো সাহিত্য বিষয়ক পাঠ। তো এই সাহিত্য পাঠ আর সাহিত্য বিষয়ক পাঠের মধ্যে তোমরা দেখো এই বিষয়ক কথাটা এখান থেকে লোপ পাচ্ছে। যেমন তোমাদের সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, মাঝখানে চিহ্নিত শব্দটা উঠে যাচ্ছে। তো এইভাবে যখন মাঝখানের একটা বিষয়, মাঝখানের একটা পদ বাদ যায়, এটাকে বলা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য মানে হচ্ছে মাঝখানের, পদ মানে হচ্ছে মাঝখানের এই পদটা, লোপী, লোপী মানে হচ্ছে লোপ পাবে, হারাই যাবে। তাহলে এভাবে যদি মাঝখানের পদটা হারায় যায় সেটাকে বলে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো তোমরা যেটা করবা, এখানে এই কর্মধারয় সমাসের আরো অন্যান্য যে পার্টগুলো আছে এই অংশগুলো ভালো করে একটা গ্রামার বই থেকে পড়ে ফেলবা। আচ্ছা, আমরা পরের টপিকটাতে যাই, পরের প্রশ্নটাতে যাই। এখানে বলছে যে বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে সেটি কোন ধরনের শব্দ বাক্য? এখানে হচ্ছে এটার অ্যান্সার হবে যৌগিক। কেন যৌগিক এটার ব্যাখ্যাটা যদি আমরা দেখি, এখানে দেখো নবম দশম শ্রেণীর তোমাদের যে ব্যাকরণ বইটা আছে এটার 92 পেজে যদি তোমরা যাও, এখানে এই পুরো থিওরিটা সুন্দর করে পাবা। আমার এখানেও দেওয়া আছে। আমি এখান থেকে এইখানে যাই, দেখো এই যে যৌগিক বাক্য থেকে সরল বাক্য, এখানে বলছে যৌগিক বাক্যে দুটি সমাপিকা ক্রিয়া থাকে। এই লাইনটা থেকেই প্রশ্নটা জিজ্ঞাসা করছে যে যদি দুটি সমাপিকা ক্রিয়া থাকে সেটা কোন ধরনের বাক্য হবে? এটা হবে যৌগিক বাক্যে। ঠিক আছে? আর সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। ঠিক আছে? তো এখানে তোমরা যেটা করবা, এই পুরো টপিকটা ভালো করে পড়ে ফেলবা। কোনটা বাক্য কোন ধরনের, কত প্রকার, এবং কোন বাক্য থেকে কোন বাক্যে গেলে কি কি আসবে, এখানে যে উদাহরণগুলো আছে সবগুলো ভালো করে পড়ে ফেলবা। আমরা হচ্ছে পরের থিওরিটাতে যাই। এরপরে আমাদের এখানে জিজ্ঞাসা করছে, দেখো যে অজগর বৃত্তি বাগধারাটির অর্থ কি? অজগর বৃত্তি মানে হচ্ছে আসলে আলসেমি করা। একটা অজগর সাপ যেমন এক জায়গায় বসে থাকে, সে নর্মালি শিকার ধরতে যায় না, তার সামনে আসলে তারপর সে শিকারটাকে খায়। এটার এক্সপ্লেনেশনটা তোমাদের এখানে দেওয়া আছে। দেখো যে এখানে অজগর সাপ হচ্ছে কি একটা জায়গায় দীর্ঘক্ষণ ধরে অলসভাবে পড়ে থাকে এবং নিজের শিকারের জন্য খুব একটা ছোটাছুটি করে না। শিকার যখন সামনে আসে তখন সে তাকে ধরে। এই স্বভাবের সাথে তুলনা করে বাগধারাটি তৈরি করা হয়েছে। যার কোনো কাজ কাম না করে অলসভাবে দিন কাটায় তাদের স্বভাবটাকে বলা হচ্ছে অজগর বৃত্তি। ঠিক আছে? তাহলে এখানে এই ধরনের যে বাগধারাগুলো এগুলো কিন্তু একটু চিন্তা করলেও অ্যান্সারটা করে ফেলা যায়। আমরা যদি পরের থিওরিটাতে যাই বা পরের প্রশ্নটাতে যাই, পরের প্রশ্ন জিজ্ঞাসা করছে হচ্ছে যে বিভক্তিযুক্ত শব্দদিত নয় কোনটি? বিভক্তিযুক্ত শব্দদিত নয় কোনটি? তাহলে এখানে দেখো এই যে পথে পথে, এখানে এ বিভক্তি আছে। মজার মজার, এখানে এর এর বিভক্তি আছে। তারপর চোখে চোখে এ আছে। আর এখানে যে ভালো ভালো, এই ভালো শব্দটা নিজে একটা শব্দ, এখানে কোনো কি নাই, তোমার শব্দদিত কি বলে যে বিভক্তি নাই। এই প্রশ্নটার পুরো থিওরিটা আসছে কোথা থেকে আমি এটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এটা যদি আমরা এখানে এক্সপ্লেনেশনে যাই, এটা তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের 45 পৃষ্ঠাতে পাবা। এটা পুরো টপিকটা তোমাদের পড়ে ফেলতে হবে। এর মধ্যে আমি যদি তোমাদেরকে একটু নিচে নিয়ে যাই, এখানে দেখো এই যে ধনাত্মক শব্দ দিত, আরেকটা হচ্ছে পুনরাবৃত্ত দিত। এই পুনরাবৃত্ত দিততে একটা আছে দেখো বিভক্তিহীন পুনরাবৃত্ত, আরেকটা হচ্ছে বিভক্তি যুক্ত পুনরাবৃত্ত। এখানে একটা কথা আছে দেখো ভালো ভালো কথা, এই ভালো ভালোটা হচ্ছে কি বিভক্তিহীন পুনরাবৃত্ত। তো তোমরা যেটা করবা, এই টপিকটা থেকে আরেকটা প্রশ্ন দিয়ে দিতে পারে, এই জন্য তোমরা পুরো টপিকটা সুন্দর করে পড়ে ফেলবা। আমার এখানে এক্সপ্লেনেশনে আমি পুরো টপিকটা দিয়ে দিছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে যাই পরের যে প্রশ্নটা আছে, এখানে কোনটি ভাববাচক বিশেষ্য? ভাববাচক বলতে এখানে বোঝাচ্ছে কোনো একটা কাজের নাম যখন বুঝায় ওই বিশেষণটাকে বলা হচ্ছে ভাববাচক বিশেষ্য। যেমন এখানে কি জিজ্ঞাসা করছে, সৌন্দর্য, এটা কিন্তু কোনো কাজের নাম বুঝাচ্ছে না। সৌরভ, নয়ন, এখানে শয়ন হচ্ছে একটা কাজের নাম বুঝাচ্ছে। এটা হচ্ছে তোমার শুয়ে থাকা। ঠিক আছে? তো এটা একটা কাজের নাম বুঝায়, এই জন্য এটাকে বলে হচ্ছে ভাববাচক বিশেষ্য। এইটা যদি তোমরা এক্সপ্লেনেশনটাতে যাও, এখানে দেখো ভাব বিশেষ্য, যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজের নাম বোঝায় তাকে ভাব বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন পঠন, ভোজন, পঠন মানে পাঠ করা, ভোজন মানে খাওয়া, শয়ন মানে শুয়ে থাকা, কাজ করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি। আচ্ছা,
তো এরপরে হচ্ছে আমরা চলে যাব কোথায়? আচ্ছা, এই প্রশ্নটা আসলে হচ্ছে তোমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে। কোনো একটা গ্রামার বই বের করে তোমরা কি করবা, পুরো ব্যাকরণিক শব্দশ্রেণীটা পড়ে ফেলবা, তাহলে এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। রেইনকোট গল্পে কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? তোমরা যদি রেইনকোট প্রশ্নটা মানে অধ্যায়টা খুঁজে বের করো, এখানে দেখবে একটা পাতা আছে, এই যে নতুন বইয়ের 202 পৃষ্ঠা। এখানে দেখো মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠলো আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। তাহলে এটা কার কথা বলছে? এখানে মুয়াজ্জিন সাহেবের কথা বলছে। ঠিক আছে? এখান থেকেই প্রশ্নটা আসছে। এই অধ্যায়টাও বেশ ইম্পর্টেন্ট। এই ইয়া থেকে তোমাদের রেইনকোট গল্পটা থেকে একটা প্রশ্ন আসবেই। এই অধ্যায়টার পুরোটা তোমাদের শব্দার্থ থেকে শুরু করে পুরো গল্পটা, কবি পরিচিতি সবকিছু ভালো করে পড়বা। এটা বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এখানে জিজ্ঞাসা করছে কি সিরাজের পতন কে না চায়? এটা হচ্ছে ঘসেটি বেগমের কথা। ঘসেটি বেগম এটা বলছিল আর কি। তারপরে হচ্ছে তোমাদের বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? বিদেশি উপসর্গ, যেমন উপসর্গ হচ্ছে এখানে এই যে আম, আম শব্দটা হচ্ছে একটা বিদেশি উপসর্গ। এই বিদেশি উপসর্গের এখানে আরো কিছু নমুনা আমার এখানে দেওয়া আছে, দেখো এই যে কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম, এই শব্দগুলা দিয়ে যে শব্দগুলা তৈরি হয়, এই উপসর্গগুলা দিয়ে যে শব্দ তৈরি হয়, এগুলা হচ্ছে তোমার ফার্সি উপসর্গ। তাহলে ফার্সি উপসর্গ ব্যবহার করে এখানে এই যে কার, 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 তাহলে এখানে যে আমরা কতগুলো শব্দ শিখে ফেললাম, কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি। তো এই শব্দগুলা সব হচ্ছে আমাদের ফার্সি শব্দ। তো একইভাবে তোমাদের আরেকটা টপিক আসে যে কোনটা কোন শব্দ, এই জিনিসগুলা তোমাদের অ্যান্সার করতে পারবা এই উপসর্গগুলো ব্যবহার করে। যদি এই শব্দগুলো বানাতে শিখে ফেলো, তাহলে এই ধরনের শব্দগুলো সব হচ্ছে ফার্সি শব্দ। এরপরে ধরো পরেরটাতে যাও, এখানে আসছে আরবি উপসর্গ, যেমন হচ্ছে এখানে আম, আম মানে কি তোমার হচ্ছে আম দরবার, আম মুক্তার, আম জনতা, তারপর হচ্ছে খাস। তো এই উপসর্গগুলো হচ্ছে তোমাদের আরবি উপসর্গ। তারপরে যদি ইংরেজি উপসর্গগুলোতে যাও, এখানে দেখো ফুল, হাফ, হেড, সাব, সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর, এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। হিন্দি, উর্দু, এভাবে যদি তোমরা উপসর্গগুলো শিখে নাও, তাহলে ওই উপসর্গ দিয়ে কোন শব্দটা তৈরি হয়েছে, ওইটা কোন ভাষার শব্দ, তাহলে ওটা তোমরা অ্যান্সার করে ফেলতে পারবা। এই জন্য এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট, পুরোটা ভালো করে পড়ে ফেলবা। এরপরে চলো আমরা হচ্ছে পরেরটাতে যাই। আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেনেশনগুলো একটু দেখাই দিচ্ছি, তোমরা পরবর্তীতে এগুলা হচ্ছে আমার এই ওয়েবসাইট থেকে এই পরীক্ষাটা যখন দিবা সেখানে এক্সপ্লেনেশনগুলোতে দেখে নিতে পারবা। এরপরটাতে যাও, এরপর হচ্ছে তোমাদের সত্য বই মিথ্যা বলিব না। এখানকার বই, বই মানে হচ্ছে এখানে বই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ছাড়া। ঠিক আছে? যে সত্য ছাড়া বা সত্য ব্যতীত মিথ্যা বলিব না, সবসময় সত্য বলবে আর কি, এটাই বোঝাচ্ছে। তো এই বইটা হচ্ছে কি, এটা একটা অনুসর্গ। কেন অনুসর্গ? দেখো, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে। এখানে বই শব্দটি বিনা বা ছাড়া অর্থে ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে? বিনা বা ছাড়া এগুলো হচ্ছে অনুসর্গের মধ্যে পড়ে। আরো কতগুলো অনুসর্গ আছে আমি এখানে তোমাদের দিয়ে দিছি, দেখো একদম ক্লাসিফিকেশন সহ দিছি যে কোনটা সংস্কৃত অনুসর্গ, কোনটা বিবর্তিত অনুসর্গ, কোনটা ফার্সি অনুসর্গ, ঠিক আছে, কোনটা ক্রিয়া অনুসর্গ, কোনটা বিভক্তিহীন অনুসর্গ, কোনটা বিভক্তিযুক্ত অনুসর্গ, সব এখানে দেখে দিছি। এটা হচ্ছে তোমাদের মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না। তোমরা যদি একটু উদাহরণগুলো পড়ে যাও তাহলে তোমরা এটা সহজে চিনতে পারবা। ঠিক আছে? এখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো হচ্ছে তোমরা পড়ে নিবা। ঠিক আছে? তারপরে যাও হচ্ছে মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। এটা হচ্ছে কার কথা বলছে চলো দেখি। এটা হচ্ছে 82 থেকে আসে। এই যে দেখো, মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল, মৃত্যুঞ্জয় 2-4টি কথা যাহা কহিল তাহার মর্ম এই যে প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত। তো এখানে তোমাদের এই লাইনটা থেকে প্রশ্নটা আসছে। তাহলে এখানে মেয়েটা বলতে হচ্ছে এই বিলাসীর কথা বলছে, কারণ সে হচ্ছে তখন মৃত্যুঞ্জয়ের সেবা করতেছিল আর কি। আমরা যদি পরের টপিকটাতে যাই, পরের প্রশ্নটাতে যাই, এখানে বলছে হচ্ছে কোন বানান সমূহ শুদ্ধ। এখানে দেখো তোমাদের এটার অ্যান্সার হচ্ছে ত্রিনয়ন, তারপর হচ্ছে সর্বনাম, দুর্নীতি। বাকি যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে স্বভাবতই তোমাদের মূর্ধন্য হয়, এরকম শব্দ আর কি। আমরা যদি একটু এক্সপ্লেনেশনে যাই, এখানে দেখবো যে এই যে একটা কবিতা আছে, দেখো কবিতা বলতে ছন্দ আছে,
এই ছন্দটাতে যে শব্দগুলো আছে এগুলাতে স্বভাবতই মূর্ধন্য হয়, মানে কোনো নিয়ম এখানে না, এই শব্দগুলাতে মূর্ধন্যই হবে। যেমন এখানে বেনু শব্দটা দেখো, বেনু, বেনু শব্দটাতে কি হবে, মূর্ধন্য হবে। তারপর হচ্ছে কঙ্কন শব্দটাতে মূর্ধন্য হবে, কণিকা শব্দটাতে মূর্ধন্য হবে। তো এই ছন্দটা তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে, এখান থেকে প্রায় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন চাণক্য মাণিক্য গণবাণিজ্য লবণ মন, বেনুবিনা কঙ্কন কণিকা, কল্যাণ শোণিত মণি স্থানুগুণ পুণ্যবেণী, তারপর হচ্ছে ফণি বিপণী গণিকা। এটা তোমরা একটু বারবার করে স্পিডে যদি পড়ো দেখবে যে তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে। আমার হালকা হালকা হয়েছে আর কি, আবার ভুলে যাই। তো এটা হচ্ছে বারবার তোমাদের পড়তে হবে, রিভিশন দিতে হবে। এখানে যে শব্দগুলো আছে এগুলোর অনেকগুলোর অর্থই তোমরা জানো না। আমি নিচে কি করছি দেখো, প্রত্যেকটা কঠিন শব্দের এখানে তোমাদের অর্থগুলা দেওয়া আছে, এটা সুন্দর করে তোমরা একবার পড়ে নিবা, ঠিক আছে? এখান থেকে প্রায় প্রশ্ন আসে। এরপর হচ্ছে আসে কি, কুহেলি শব্দের সমার্থক শব্দ কি? আচ্ছা, কুহেলি মানে হচ্ছে কি, এটা হচ্ছে তোমাদের ইয়াটাতে আছে, কি বলে, এই তাহারই পরে মনে, ওখানে কুহেলি। তো সেখান থেকে আমাদের এখানে দেখতে পারি যে কুহেলি মানে আসলে কি, কুয়াশা। এটার সমার্থক শব্দ হচ্ছে নিহার, মিহিকা, কুজ্ঝটিকা। সবগুলো একবার করে দেখে নিবা, রিপিট হইতে পারে। তারপরে যা হচ্ছে জ্যোতিচিহ্ন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়। তারপর হচ্ছে এখানে দেখো, এটা অ্যান্সার হচ্ছে বাক্যতত্ত্ব। তো এই ব্যাকরণ নিয়ে আমাদের বেশ কিছু ইনফরমেশন জানা দরকার। যেমন আমাদের প্রথম ব্যাকরণ কোন ভাষায় মানে তোমার হচ্ছে লেখা হয়েছিল, তারপর হচ্ছে প্রথম ব্যাকরণ আমাদের বাংলা ভাষায় কে লিখছে, অনুবাদ কে করছে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ আছে, ওই বাংলা ব্যাকরণের ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ অধ্যায়টাতে যদি যাও, এখানে ব্যাকরণের কিছু ইতিহাস দেওয়া আছে। এই ইতিহাসগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসেই। তারপর এখানে ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলা, এই আলোচ্য বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এই আলোচ্য বিষয়গুলো মনে রাখার জন্য তোমরা হচ্ছে একটু যদি বুঝে বুঝে পড়ো তাহলেই সম্ভব। যেমন হচ্ছে ধরো, এখানে বাক্যতত্ত্বের এই কথাটাই আমি তোমাদেরকে বলি। বাক্যতত্ত্বে কি নিয়ে আলোচনা হয় দেখো, জ্যোতিচিহ্ন নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, জ্যোতিচিহ্ন তুমি ব্যবহার করো কোথায়? একটা কমপ্লিট বাক্যের মধ্যেই না আমরা জ্যোতিচিহ্ন ব্যবহার করি, তাহলে অবশ্যই জ্যোতিচিহ্ন কোথায় আলোচনা করা হবে? বাক্যতত্ত্বের মধ্যে। তো এইভাবে যদি তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে করে পড়লে এগুলো অ্যান্সার করতে পারবা। অথবা তোমরা হচ্ছে ইউটিউবে যদি একটু সার্চ দাও, সেখানে এই কোন তত্ত্বের মধ্যে কোন কোন অংশ নিয়ে আলোচনা করা হয় এটার একটা শর্টকাট মনে রাখার বুদ্ধিও পেয়ে যাবে। আমি এখানে চেষ্টা করছি জিনিসটাকে একটু বিস্তারিত আলোচনা করে দেওয়ার, যাতে তোমরা পুরো টপিকটা একসাথে পড়ে ফেলতে পারো। একটা প্রশ্ন সলভ করতে আসলে ওই প্রশ্নটার পুরো টপিকটা পড়ে ফেলতে হবে, কারণ পরের বছরও এখান থেকেই আবার প্রশ্নটা হবে। সেক্ষেত্রে দেখা যাবে অন্য একটা জিনিস দিয়ে দিল, ধরো বললো যে হচ্ছে কারক নিয়ে আলোচনা করা হয় কোথায়, বাক্যতত্ত্বে। আবার বলতে পারলো ধরো যে তোমাদের এই যে ধ্বনি টনি এগুলা নিয়ে কোথায় আলোচনা করা হয়। এভাবে প্রশ্ন আসতে পারে, পুরো টপিকটা তোমাদের পড়ে ফেলতে হবে। আমরা আমাদের পরের প্রশ্নটাতে যাই। এখানে বলছে কি, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল হচ্ছে কালো স্রোতের প্রতীক। এটা হচ্ছে তোমার এই সোনারতরী কবিতার এই শব্দার্থের অংশটা থেকে আসছে। এখানে দেখো, এই যে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, ধানক্ষেত্রী ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত। ওই ধানক্ষেতটাকে কিসের সাথে তুলনা করছে? একটা ছোট দ্বীপের সাথে। তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। তারপর হচ্ছে নদীর বাঁকা জল স্রোতে বেষ্টিত ছোট ক্ষেত্রটুকু আশু বিলায়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এই অংশে। মানে একটু পরেই পুরো মানে তোমার ধানের ক্ষেতটা কি হবে, পানিতে ডুবে যাবে। এরপর বলছে বাঁকা জল এখানে অনন্ত কালস্রোতের প্রতীক। এই লাইনটা থেকে প্রশ্নটা হয়েছে। তোমরা এটা এখানকার এই অধ্যায়টাও বেশ ইম্পর্টেন্ট, অর্থাৎ এই কবিতাটা এটা ভালো করে পড়বা। আচ্ছা, আমরা পরেরটাতে যদি যাই, তারপর এখানে কি জিজ্ঞাসা করছে দেখো, যে প্রতিদান কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে। এখানে হচ্ছে উদারতা হবে। কেন উদারতা হবে একটু যদি যাই, এখানে কবির মূল ভাবটা যদি আমরা পড়ি, এখানে বলছে দেখো যে পরার্থপরতা মানে হচ্ছে নিজের জন্য না বেঁচে অন্যের জন্য বাঁচা আর কি, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার এখানে উদারতার একটা ব্যাপার। এখান থেকে প্রশ্নটা আসছে, ঠিক আছে? হুবহু লাইনটা এখানে নাই। আচ্ছা, আমরা যদি পরেরটাতে যাই, এখানে শব্দটা হচ্ছে কি, বেমক্কা। বেমক্কা শব্দের অর্থ কি? বেমক্কা মানে হচ্ছে অসঙ্গত, ঠিক আছে? এটার পরে হচ্ছে আমরা যদি যাই, যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন ফুলের নাম আছে। এখানে রক্তজবার নাম আছে। এটা যদি আমরা একটু এক্সপ্লেনেশনে যাই তাহলে দেখতে পাবো যে এই যে দেখো, তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল, তাহলে এখানে রক্তজবার কথা বলা আছে। এরপরে হচ্ছে
হায়রে ভাগ্য হায়রে লজ্জা, কোথায় শোভা কোথায় সজ্জা। তো এখানে অব্যয়, দেখো অব্যয় নিয়ে কিন্তু আমরা একটু আগে আরেকটা প্রশ্ন করছি, বিগত বছরের প্রশ্নগুলো যদি তোমরা দেখো সেখানেও কিন্তু এরকম প্রশ্ন আসছে। সো এরকম তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীটা ভালো করে পড়ে ফেলতে হবে। তো এখানে বলছে কোন অব্যয়ের কথা বলছে, এটা আনসার হবে বাক্যালঙ্কার অব্যয়। বাক্যালঙ্কার অব্যয় মানে হচ্ছে, দেখো এই অব্যয়টার এখানে বিশেষ কোনো অর্থ নাই, ঠিক আছে, সে শুধু বাক্যটাকে মিলানোর জন্য, এটা শোভা সৌন্দর্য বাড়ানোর জন্য ইউজ হয়েছে, ঠিক আছে। যেমন এখানে বলছে দেখো যে যে সব অব্যয় পদের নিজস্ব কোনো বিশেষ অর্থ নাই কিন্তু বাক্যের শোভা বাড়াতে বা কথাটাকে একটু জোর দিয়ে সুন্দর করে বলতে ব্যবহৃত হয় তাদেরকে বাক্যালঙ্কার বলে, ঠিক আছে, বাক্যালঙ্কার অব্যয় বলে। তো এখানে হাইরে ভাগ্য হাইরে লজ্জা, এখানে মূলত হাই অব্যয় হচ্ছে কি হাই, কিন্তু এর সাথে যুক্ত হওয়ার রে অংশটি আলাদা কোনো অর্থ নেই, এটি কেবল আক্ষেপের সুরকে আরো গভীর ও কাব্যিক করার জন্য ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তাই এখানে রে হলো বাক্যালঙ্কার অব্যয়। তারপরে যাও, তোমাদের বইগুলোতে কিন্তু এরকম ডিটেলস হয়তো এখানে পাবা না তোমরা, তো সেক্ষেত্রে এই এক্সপ্লেনেশনগুলো তোমাদের এখান থেকে পড়তে হবে। এরপরে যাও যে স্মরণ শব্দের প্রথিত, আচ্ছা এটা আমার ভুলটা ঠিক করা হয়নি, এটা হবে প্রমিত উচ্চারণ। প্রমিত উচ্চারণ কোনটি? তারপরে হচ্ছে এখানে এটার উচ্চারণ হবে তোমার, এখানে আমি এটার উচ্চারণের নিয়মটা সহ দিয়ে দিছি, একটু আমরা পড়ে আসি চলো। এখানে দেখো স্মরণ শব্দটার প্রমিত উচ্চারণ হবে কি স্মরণ। স্মরণ কেন? দেখো দন্ত শয় ম, যদি দন্ত শয়ের সাথে মটা শব্দে শুরুতে থাকে তাহলে মটার কোনো উচ্চারণ হয় না, বরং এখানে দন্ত শটার উচ্চারণ হবে তালিবস্বয়ের মতো, ঠিক আছে। এবং এটার এই যুক্ত বর্ণটার কারণে এখানে একটা চন্দ্রবিন্দু আসবে, তাহলে এবার তালিবস্ব, তারপর হচ্ছে উপরে একটা চন্দ্রবিন্দু। তারপরে দেখো এরপরে র আছে, র এর সাথে একটা অ যুক্ত আছে, যদি সামনে যুক্ত বর্ণ থাকে আর তারপরে র এর সাথে একটা অ, এখানে মধ্য অ, এই অটা তখন কি হয়ে যায়? ওকার হয়ে যায়, ঠিক আছে। এই যে র এর সাথে থাকা অ ধ্বনিটি সংবৃত হয়ে র ওকার হয়ে যায়, কারণ র এর উচ্চারণ তখন অ এর উচ্চারণ ও এর মতো হয়, এই জন্য হয়ে যাবে স র ওকার রো, স রো। আর মূর্ধন্য এর উচ্চারণ দন্ত ন এর উচ্চারণ একই, এই জন্য মূর্ধন্যটাকে এখানে দন্ত ন দিয়ে হসন্ত এভাবে উচ্চারণটা করা হয়, স্মরণ, ঠিক আছে। আমরা যদি পরেরটাতে যাই, পরের প্রশ্নটা কি জিজ্ঞাসা করছে, দেখে যেন মনে হয় চিনি উহারে, এখানে কোন ভাবের প্রকাশ ঘটছে? এটাও শরণার্থী থেকে আসছে। এই অধ্যায়টা বেশ ইম্পর্টেন্ট, আসলে আমার অনেক ফেভারিট একটা অধ্যায়, কবিতা। তো এখানে দেখো এই যে দেখে যেন মনে হয় চিনি উহারে, এইখানে তোমার হচ্ছে এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্প স্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলেও শিক্ষক বা কৃষক বা শিল্প স্রষ্টা কবির সংশয় থেকে যায়, মানে উনি দেখে চেনে কিন্তু এখনো শিওর না কে, এই জন্য হচ্ছে এখানে সংশয় প্রকাশ পাইছে। তাহলে এখানে অ্যান্সার হবে সংশয়। এটা তোমাদের সনাতনী কবিতার কোথায় আছে? শব্দার্থের অংশটাতে আছে। আমরা যদি এর পরেরটাতে যাই, এখানে কি জিজ্ঞাসা করছে, কোনটি সংবৃত স্বরধ্বনি? দেখো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়েও এখানে 23 সালে 24 সালে প্রশ্ন আসছে, এখানে তোমাদের জিএসটিতেও প্রশ্নটা আসছে, তো এটা পুরো টপিকটা একটু ভালো করে পড়ে নিতে হবে। দেখো সংবৃত মানে কি? সংবৃত মানে হচ্ছে সংকুচিত করা, ঠিক আছে, অর্থাৎ যখন উচ্চারণ করার সময় যদি মুখটা সংকুচিত করা হয় তখন এটাকে বলা হচ্ছে সংবৃত উচ্চারণ। যেমন হচ্ছে রসই আর রস উ, উ উ উচ্চারণ করার সময় মুখটা কি হয়ে যাচ্ছে, দেখো ঠোঁটগুলা ছোট হয়ে আসতেছে, সংকুচিত হয়ে আসতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সংবৃত। তাহলে সংবৃত অ্যান্সার হবে কি রসই রস উ। আর হচ্ছে তোমার বিবৃত কোনটা? বিবৃত মানে হচ্ছে মুখটা খোলা, প্রসারিত করা, যেমন হচ্ছে আ, আ উচ্চারণ করার সময় মুখটা আ করতেছি আমরা, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে বিবৃত উচ্চারণ। তাহলে সংবৃত বিবৃত গেল, আরো দুইটা আছে, এরা হচ্ছে কি অর্ধ সংবৃত আর একটা হচ্ছে অর্ধ বিবৃত, ঠিক আছে। অর্ধ সংবৃত কারা? অর্ধ সংবৃত হচ্ছে এ আর হচ্ছে ও। সংবৃত মানে তো মুখটা সংকুচিত করা, এখানে সংকুচিত হয় তবে একটু খোলাও থাকে, এ ও, ঠিক আছে, মানে এইটার চাইতে কম সংকুচিত, সংবৃতর চাইতে কম সংবৃত, মানে হ্যাঁ সংবৃতর চাইতে কম সংবৃত, তখন এটাকে বলা হয় অর্ধ সংবৃত। এটার উদাহরণ হচ্ছে এ আর ও। আর অর্ধ বিবৃত, অর্ধ বিবৃত মানে হচ্ছে বিবৃততে কি হয় মুখটা খোলা থাকে কিন্তু এখানে একটু কম খোলা হবে, এটার উদাহরণ কি অ এ, এই দুটো হচ্ছে তোমার কি বিবৃত উচ্চারণ, অর্ধ বিবৃত উচ্চারণ। এখান থেকে প্রতিবারই একটা না একটা প্রশ্ন আসে, এটা ভালো করে পড়ে ফেলতে হবে।
তারপরে চলে যায় হচ্ছে কোনটি ব্যতীত মানব কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো অমর্যাদাকর। এটা আসছে হচ্ছে মানব কল্যাণ অধ্যায় থেকে। তোমার হচ্ছে মানব কল্যাণে এখানে দেখো লাইনটা আছে যে উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত ইত্যাদি ইত্যাদি। তো এইখান থেকেই প্রশ্নটা আসছে আর কি। তোমরা হচ্ছে পুরো টপিকটা একবার করে রিডিং দিয়ে দিবা, তাহলে এগুলো মনে থাকবে। এরা বলছে যে আত্মকে চিনলেই তোমার আত্মনির্ভরতা আসে। এটা হচ্ছে তোমাদের আমার পথ প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এরপরে হচ্ছে এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া উঠা কঠিন। এটা হচ্ছে বিলাসী গল্পে এই বস্তুটা বলতে কাকে বুঝাইছে দেখো। এটা হচ্ছে তোমার এই যে এখানে আছে দেখো, এখানে মূলত তোমার হচ্ছে লেখক ভালোবাসা নিয়ে আলোচনা করতেছিল। তো ওই কথাটা এখানে বলছে যে এই বস্তুটাই এই দেশের লোকের পক্ষে বুঝিয়া উঠা কঠিন। তোমরা যদি এই অংশটা পড়ো তাহলে কনটেক্সটটা বুঝতে পারবে আর কি। ঠিক আছে, এখানে ভালোবাসার কথা বলছে, তখনকার মানুষ ভালোবাসা বুঝতো না আর কি, এটাই বলতে চাচ্ছে। আমাদের এটা সম্ভবত হচ্ছে শেষ প্রশ্ন এখানকার। কি বলছে যে যথাযথ পংক্তি কোনটি? এটা হচ্ছে বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির। এটা হচ্ছে আমাদের এই বিদ্রোহী কবিতার একদম শেষ লাইনটা থেকে প্রশ্নটা আসছে। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত শির। তো এই ছিল হচ্ছে আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2024-25 সেশনের বাংলা অংশের সমাধান।